উনি সর্বজন সদ্য একজন মানে সবার কাছে একজন প্রিয় মানুষ ছিলেন যে নোমানি ভাই। ওনার কণ্ঠটা এত বেশি যে মানে কি কোনো কোনো করতে যে কাবা শরীফ ইমামের মতো ওনার কণ্ঠটা এত চমৎকার একটা কণ্ঠ ওনার আল্লাহ দিয়েছেন। তো এবং সবার সাথে মিশতে পারতেন, হাসি মুখে কথা বলতেন। দেশের অর্থনৈতিক ইকোনমিক অবস্থাকে ডেভেলপমেন্ট করার জন্য তাহলে জামাতের বিকল্প নাই। এটা কিন্তু মানুষের কাছে আস্থার প্রতীক একটা তৈরি হয়েছে। এটা আমি মনে করি যে বাংলাদেশি ইতিহাসে জামাত ইসলামী আবার একটা নজির স্থাপন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন? আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে শহীদি ক্যাম্পাস। সেখান থেকে আমি যতটুকু জেনেছি 18 জন সংসদস্য বিজয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু মিডিয়া বিভিন্ন কারণে হোক, টাকার প্রভাবে হোক অথবা ক্ষমতার কারণে হোক বা বিভিন্ন প্রভাবের কারণে হোক, মিডিয়া অনেক সময় তার নিজস্বভাবে তারা কাজ করছেন না। এটা দেশের জন্য আমি মনে করি ক্ষতির কারণ। হয়তো তারা সাময়িক মনে করতেছেন যে তারা শক্তি বা পক্ষে তারা কাজ করছেন, কিন্তু আলটিমেটলি দেশের জন্যই এটা বোঝা হিসাবে তৈরি হচ্ছে। আপনার প্রতিদিনের নামাজ কি শতভাগ শুদ্ধ হচ্ছে? নামাজের সকল ভুল আর লজ্জায় না বলতে পারা প্রশ্নগুলোর সমাধান নিয়ে ইনোভা ইনস্টিটিউট নিয়ে এসেছে 10 ঘন্টার সালাত রিভাইভাল কোর্স। যে ইবাদতের উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে তার শুদ্ধতার কোনো মূল্য হয় না। পুরো কোর্সটি এই রমাদানে পাচ্ছেন এক বেলার সাধারণ নাস্তার চেয়েও কম খরচে। এনরোল করতে এখনই ভিজিট করুন www.innovainst.com অথবা QR কোড স্ক্যান করুন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইনোভা টক্স পডকাস্টে। কথা বলবো কুমিল্লা 5 আসন থেকে যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোটের পক্ষ হয়ে লড়েছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ডক্টর মোবারক হোসাইন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি খুবই জনপ্রিয় একজন ছাত্রনেতা ছিলেন। এই মুহূর্তে আপনি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে আপনার প্রফেশনাল লাইফেও আপনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছেন। এছাড়াও নানাবিধ সামাজিক, রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক দায়িত্ব পালন করছেন। আপনার একটি বিশাল ফ্যান বেজ আছে, আপনাকে নিয়ে মানুষ জানতে চায়। ইনফ্যাক্ট আমরাও জানতে চাই আপনি কুমিল্লা 5-এ নির্বাচন করেছেন, কেমন কুমিল্লা আসলে গড়তে চেয়েছিলেন, কেন মানুষ আপনাকে সমর্থন করল না, আপনি কেন পরাজিত হলেন, আগামী দিনে আপনি এই জনপদ নিয়ে কী স্বপ্ন দেখেন, সব গল্পগুলোই আমরা আজকে শুনবো। শুরুটা করব বরাবরের মতোই আপনার ছোটবেলা দিয়ে। আপনার জন্ম কি বুড়িচংই? আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণপাড়া থানায়, আচ্ছা। দুলালপুর ইউনিয়ন, বালিনা গ্রাম। হুম। তারপর আমি বালিনা প্রাইমারি স্কুলে কিছুদিন পড়ি। তারপরে বালিনা মাদ্রাসা, আলিম মাদ্রাসা, সেখানে পড়াশোনা করি। দাখিল শেষ করে আর আগেই আমি আবার আমার দুলালপুর একটা আমাদের পাশে হাই স্কুল ছিল, হাই স্কুলে কিছুদিন পড়াশোনা করি। আচ্ছা। তারপরে দাখিল শেষ করে এরপর আমি অধ্যাপক আব্দুল মজিদ কলেজ থেকে ইন্টারমিডিয়েট শেষ করি। এটা মুরাদনগর থানায় পড়ছে, অধ্যাপক আব্দুল মজিদ কলেজ। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট থেকে বিবিএ শেষ করি। এমবিএ করেন না এখন? এমবিএ ওখানে পরিস্থিতির কারণে করতে পারি নাই। এখানে বড় ধরনের ফারুক হত্যা নামে একটা মার্ডার হয়। তো সেই কারণে পরে আমাদেরকে আর ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমি শিবিরের সাংগঠনিক সম্পাদক ছিলাম, তারপরে সেক্রেটারি হইলাম। পরিস্থিতির কারণে ওখান থেকে আর এমবিএ আমি করতে পারি নাই। পরে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করছি। এমবিএ শেষ করে পরে মাঝখানে আবার এলএলবিও শেষ করি। এলএলবি শেষ করে এখন কুমিল্লা বারের আইনজীবী। আচ্ছা। তারপরে পিএইচডি শেষ করি ইন্ডিয়া থেকে, রাজস্থান, সেই জায়গা জবরমল তিব্রলা ইউনিভার্সিটি, সেখান থেকে আমি পিএইচডি শেষ করি। এরপরে আবার মাঝখানে আমি আইসিএমএ বলে আর কি, ইনস্টিটিউট কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ঢাকায়, যেটা এটা 400 মার্ক শেষ করি। এছাড়াও আমি আরও কয়েকটা বিষয়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিসার্চ মেথোলজির উপর একটি কোর্স সম্পূর্ণ করি। আবার দেশের বাইরে ইন্ডিয়া থেকে ইয়োগার উপর একটা কোর্স শেষ করি। মাঝখানে দেশের বাইরে কয়েকটি ইউনিভার্সিটিতে আমার ওই যে রিসার্চ পেপার মানে পেপার প্রেজেন্টেশন হয়েছে, ইন্ডিয়াতে, মালয়েশিয়াতে, তুরস্কে, বিভিন্ন জায়গায় হয়েছে। আর পাশাপাশি ছাত্র সংগঠনের সাথেও যুক্ত ছিলাম। ছাত্র সংগঠনের গল্প আমরা শুনবো। আপনার একাডেমিক আর কোনো? একাডেমিকভাবে এই আমি বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে আমি পেপার প্রেজেন্টেশন করছি। দেশে ইন্টারন্যাশনাল সেমিনারগুলোতে আমার পেপার প্রেজেন্টেশন হয়েছে।
ফাজিল কামিল করেছেন কিনা? আমি ফাজিল কামিল করিনি, আমি দাখিল করি। পরবর্তীতে আমি পিএইচডি শেষ করি। পিএইচডি শেষ করার পরে আমার একটু মানে আগ্রহ ছিল যে একটু হাদিসগুলো পড়ার ব্যাপারে। আচ্ছা। তো হাদিসগুলোতে নরমালি কামেলে অথবা দাওরা হাদিস শেষ করে। তো আমি প্রথম চিন্তা করলাম যে কামেলে ভর্তি হই কিনা। পরে কামেলে ভর্তি হতে গেলে আবার ফাজিল। আলিম ফাজিল দরকার হয়। পরে ওইটা আর হয়নি। পরে আমি চিন্তা করলাম যে দাওরা হাদিস পড়ি। আচ্ছা। তো দাওরা হাদিস পড়ার জন্য শর্ত হচ্ছে যে এবারত জানতে হবে। সারা জিজ্ঞাসা করে। তো আমি তখন আগ্রহ ছিল যে আমি পারবো বা কনফিডেন্স ছিল। তো যাওয়ার পরে হুজুরা আমাকে জিজ্ঞাসা করলেন পারবো কি না পারবো এই বিষয়গুলো জানার জন্য, ক্লাস করতে পারবো কি না। তো আমি রাজি হইলাম যে আমি পারবো এবং এবারত আমি পড়লাম। তো হুজুরা অনেক খুশি হইলো যে না ঠিক আছে সে পারবে। আপনি এবারত কিভাবে বললেন? আপনি তো আসলে না মাদ্রাসায় আমি সেই দাখিলের পরে আর পড়েন নাই। দাখিলের পড়ার পরও আমি দেখছি যে আমার মানে কনফিডেন্স আছে বা যতটুকু মানে মিজান শরীফ নাও শরীফ একটু ভালো জানার কারণে মোটামুটি আমি একটু পারতাম আর কি। তখন কোন কিতাবটা খুলে দিয়েছিল পড়ার জন্য? এটা যতটুকু মনে পড়ে মুসলিম অথবা হ্যাঁ মুসলিম শরীফ হবে অথবা আবু দাউদ হতে পারে, যে কোনো একটা মনে আসতেছে না আসলে। আচ্ছা আচ্ছা। তখন আমি চেষ্টা করি। তারপরে এটা পড়ার জন্য আমি দুই একজনের সহযোগিতাও নেই যে কিপারতগুলো আরও কীভাবে ভালো করা যায়। হ্যাঁ হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ অনেক আলেমরা উস্তাদরা সহযোগিতা করছেন, কমি আলেমরা অনেকেই সহযোগিতা করছেন এবং আমাদের আবুল কালাম আজাদ বাসার উনিও এই ব্যাপারে ভালো সহযোগিতা করছেন। আচ্ছা। মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, পড়িয়েছেন আমাকে। আচ্ছা, সেখানে কি আগের ক্লাসগুলো পড়ার কোনো বাধ্যবাধকতা ছিল না? মানে না, আপনি যেমনটি আলিম ফাজিল না থাকার কারণে কামিলে যেতে পারেননি, ওখানে কেমন হয়নি যে আপনি হিদায়া জালালাইন বা মিশকাত না থাকার কারণে দাওরায় যেতে পারছেন না? এরকম নিয়মটা ছিল না তখন। তখন অনেক আলিয়া থেকে কামেল হ্যাঁ। করেই তারা পরীক্ষা দিতে পারতো। শর্ত ছিল যে এবারত পারতে হবে বা সে পারার মতো কোয়ালিফাই আছে কিনা সেটা তার যাচাই করতেন। আচ্ছা। মানে এরকম কোনো বাইন্ডিং ছিল না যে মেসকাত শেষ করে তারপরে এবং বাইন্ডিংস থাকলে আপনি তো আসলে ভর্তি হতে পারতেন না। বাইন্ডিংস থাকলে তো পারতাম না বা তারা তখন আমি দেখছি যে অনেক আলিয়ার অনেক মেধাবী স্টুডেন্টরা তারা শুধু দাওরা হাদিস করতেন, দাওরায় পরীক্ষা দিতেন। তো সেই হিসাবে ওই সিস্টেমে আমি সুযোগ পেয়ে যাই আর কি, যে এই সুযোগটা যেহেতু আছে আমারও কাজে লাগছে। এই মানে বাইন্ডিংস থাকলে তার এটা সম্ভব ছিল না। কিন্তু আপনি যখন পরীক্ষাটা দিয়েছিলেন তখন আপনার সাংগঠনিক দায়িত্ব কি ছিল? আমি যখন পরীক্ষা দিয়ে আমি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। তো এটি কয় মাদ্রাসার সাথে যে চিরায়ত একটা দ্বান্দ্বিক অবস্থান, সেখানে কি কোনো সমস্যা হয় নাই? আমি রাজনৈতিক পরিচয় দিয়ে ঢুকিনি, আমি ছাত্র হিসেবে ঢুকছি। তারা চিনতে পারে নেই যে আপনি কেন্দ্রীয় সভাপতি? আমি তখন কেন্দ্রীয় সভাপতি ছিলাম না, যখন ভর্তি হই তখন সেক্রেটারি জেনারেল ছিলাম। আচ্ছা। তখন ওইভাবে হয়তো ওনারা বুঝতে পারেন নাই বা আমি রাজনৈতিক পরিচয় দিই না যে আমি পড়ার জন্য গেছি, পড়ার জন্য ছাত্র হিসাবে জাস্ট পড়ার জন্য তাদের সাথে যোগাযোগ করেছি। তো তারা এই বিষয়গুলো পরবর্তী বুঝতে পেরেছে এবং তারা যে আমার চালচলন আচার ব্যবহার দেখে আমাদের সমান শিক্ষক মণ্ডলী খুবই সন্তুষ্ট। আর আমি হুজুরদের প্রতি কৃতজ্ঞ, হুজুররা খুব নিয়ম শৃঙ্খলিতভাবে ক্লাস নিতেন এবং ক্লাস করতে ভালো লাগতো। যে সকালে ফজরের পর থেকে ক্লাস শুরু হইতো, আবার মাঝে মাঝে রাতে ক্লাস নিত। আমার যতদূর সম্ভব আমি ক্লাসগুলো মিস করি নাই, যতদূর মানে কোনো ইমার্জেন্সি কিছু না থাকলে ক্লাস মিস করতাম না, নিয়মিত ক্লাস করতাম। কেন্দ্রীয় সেক্রেটারি থাকার পরেও আপনি নিয়মিত ক্লাস করতেন? আমি নিয়মিত ক্লাস করতাম। সুবিধা ছিল যে সকালবেলা ক্লাসগুলো হইতো। এই সকালে হওয়ার কারণে আমি থাকতাম না, মানে ক্যাম্পাসে থাকতাম না, পাশে থাকতাম। না থাকার কারণে আমি ক্লাস করে চলে আসতাম। আবার যখন ক্লাস হইতো তখন আমরা রাতে চলে যেতাম। এই হিসাবে আমার সুবিধাটা একটু বেশি ছিল। আপনার যখন রেজাল্ট পাবলিশ হলো কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিসের, একটা পর্যায়ে এটি নিয়ে খুব আলোচনা সমালোচনা হলো। আমরা দেখেছি সেই মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে আপনি পরীক্ষা দিয়েছেন, সেই মাদ্রাসার যে বেফাক ভুক্তির যে রেজিস্ট্রেশন ছিল সেটিও পরবর্তীতে বেফাক থেকে বাতিল করা হয়েছিল। এটি কি পরবর্তীতে আর কোনোভাবে তারা রেজিস্ট্রেশনটা ফিরে পেয়েছিল? হ্যাঁ, আমি যতটুকু জেনেছি যে এটা পরবর্তীতে তারা ফিরে পেয়েছে। তবে আমি এই জায়গায় একটু বলবো আর কি, যেখানে একটা প্রতিষ্ঠানে সবারই পড়ার সুযোগ আছে, যেহেতু প্রতিষ্ঠান, যে কেউ যদি তার কোয়ালিফিকেশন থাকে সেই জায়গায় যদি তার ইন্টারভিউতে যদি সে পাস করে, তাই যে কেউ পড়তে পারে। এখানে ছাত্র সংগঠন, শিবির বা অন্য দল যেই হোক, এখানে পড়ার শিক্ষা প্রতিষ্ঠান কোনো দলের নয়, সবার প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে যেমনটা দেখি আমরা, হ্যাঁ সবাই পড়ার সুযোগ আছে, পড়তে পারে।
তো এই ক্ষেত্রে আমি আমার যারা ওখানকার শিক্ষক যারা তারা চরম কৃতজ্ঞ তাদের প্রতি, তারা সর্বাত্মকভাবে আমাকে সহায়তা করছে পড়াশোনা নতুন ছাত্র হিসেবে, যথেষ্ট আমাকে সুযোগ দিয়েছেন, সম্মান করছেন। আমি ছাত্র হুজুরদের প্রতি কৃতজ্ঞ। জি। কিন্তু একটা মানে ছাত্রনেশী মহল এটা দেখলাম যে প্রচুর পরিমাণে ওই মাদ্রাসা নিয়ে একটি লেখালেখি বিতর্কের জায়গা তৈরি হয়েছে। আমি মূলত বিতর্কের জন্যই যাইনি, আমি মূলত জানার জন্যই গিয়েছি ওখানে। তো এটা নিয়ে আমি দেশে বিদেশে সর্ব জায়গায় আমি দেখছি যে অনেকেই পক্ষে বিপক্ষে অনেকে লিখছেন। তো একটা মাদ্রাসা থেকে যে কেউ পড়ার সুযোগ আছে, তো এটাকে এইভাবে আক্রমণাত্মক হয়ে একটা মাদ্রাসার উপরে, মাদ্রাসারও দোষ নাই, ছাত্র হিসাবে এসে ভর্তি করেছে, আমরাও সেইভাবে ছাত্র হিসাবে গিয়েছি। তো মাদ্রাসায় অনেক দিনই তাদের উপর একটা শাস্তি আরোপ ছিল। এটা আমি মনে করি, এটা আমারও খারাপ লাগছে যে আমার কারণে মাদ্রাসাটা একটু বেফাক থেকে কিছুদিন তারা বিচ্ছিন্ন ছিল। এটা আমি ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগছে মাদ্রাসার প্রতি। তারপর হুজুররা আমাকে বিভিন্ন সান্ত্বনা দিচ্ছেন যে না, আমরা অসুবিধা নেই, আমরা তো তুমি নিয়ম নীতি অনুযায়ী পড়াশোনা করছো এবং তোমার আদব কায়দা সব কিছু আমরা সন্তুষ্ট। অনেক হুজুর এরকম বলেই ফেলছে যে শিবিরের আদর্শ যদি এরকম হয় তাহলে শিবিরে ভালো। এরকম অনেক হুজুররা আমাকে বলছেন। তা আমার কাছে খুব ভালো লাগছে যে সেন্টেন্সটা কিছুটা মোনামি ম্যাডামের মতো হয়ে গেল। আমার ভালো লাগছে যে অনেকে আমাকে বলছে যে শিবির যদি এত নিয়ম শৃঙ্খলাভাবে সুন্দরভাবে চলতে পারে তাহলে শিবিরই ভালো। শিবির ব্যাপারে তো আমাদের অন্য ধারণা ছিল, কিন্তু তোমাকে দেখে তো মনে হয় শিবির ভালো। তো এটা আমার কাছে ভালো অর্জন মনে হয়েছে যে না, শিবিরের ব্যাপারে তাদের একটা নেগেটিভ হয়তো অনেকের চিন্তা ছিল, কিন্তু বাস্তবতায় গিয়ে দেখছি না, শিবির তো আসলেই নিয়ম শৃঙ্খলিত একটি সংগঠন এবং আদব কায়দা মেনেই তারা চলেন। এবং আমি এত বড় দায়িত্বশীল হওয়ার পরে হুজুরদের সাথে যেভাবে চলাফেরা, হুজুর অবাক হয়ে গেছে যে তুমি নিয়মিতভাবে ক্লাস করো, আবার ক্লাস করছো, সেটা আমরা হয়তো অনেক হুজুরা বুঝতে পারে নাই। পরে অনেকে বুঝে ফেলছে, বুঝেও তারা মনে করছেন যে না, সে যেহেতু ভালো নিয়ম নম্রভদ্র পড়াশোনা করুক, অসুবিধা নেই। না হইলে হয়তো আমাকে আগেও বের করে দিতে পারতো। কিন্তু হুজুরা আমাকে খুব সহযোগিতা করছেন। হুজুরদের প্রতি মানে হুজুরা কি হয়তো আমার আচার আচরণের প্রতি তারা একটু মুগ্ধ হয়ে গেছেন, আর আমিও হুজুরদের প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা দিয়ে কথা বলতাম, সম্মান করতে কথা বলতাম। তো একজন নিয়মিত স্টুডেন্টের মতো হুজুর আমাকে মনে করতেন। আপনি কি একমাত্র কেন্দ্রীয় সভাপতি যিনি কওমি মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন? আমার মনে হয় আমি প্রথম কেন্দ্রীয় সভাপতি যে কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস শেষ করেছি। এটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট, আমি বলবো যে একটা ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, যে যেখানে এত বড় একটা আদর্শগত দ্বন্দ্ব, আমি বলবো যেহেতু কওমি আলেমরা এটাকে এভাবেই বলে থাকেন, সেই জায়গায় আপনি দাওরা হাদিস শেষ করেছেন। আপনি আসলে কওমি অঙ্গনটাকে কতটুকু ওন করেন? কওমি অঙ্গনটাকে আমি রেসপেক্ট জানাই এই কারণেই, তারা শিক্ষার জায়গা থেকে আলেম তৈরির জন্যে এবং কিতাব বোঝার জন্যে যেভাবে শুরু থেকেই তারা মিজান সরফ, নাহু সরফ, আরবি ব্যাকরণ সহ যারা যেভাবে তাদের পদ্ধতিগতভাবে যে শিখিয়ে আসছেন, এখান থেকে আলেম তৈরির একটা বড় সুযোগ কওমি মাদ্রাসা থেকে। আচ্ছা, এটা আমি মনে করি এই জায়গা থেকে অনেক বড় একটা মানে দেশের জন্য পাওনা আমি মনে করি। এটা রিসোর্স তৈরি হচ্ছে। পাশাপাশি কওমি মাদ্রাসাকে আরও সুন্দর করে যদি তাদেরকে আধুনিক এবং তথ্য প্রযুক্তির জ্ঞানে যদি তাদেরকে আর একটু ডেভেলপমেন্ট করা যেত, তাহলে কওমি মাদ্রাসার স্টুডেন্টরা কিন্তু দেশে বিদেশে সর্ব জায়গায় কিন্তু আরও ভূমিকা রাখার সুযোগ আছে। কিন্তু এখন তাদের সার্টিফিকেটগত কারণে অনেকেই বিভিন্ন জায়গায় আসতে পারেন না, এবং দেখা যাচ্ছে যে অনেকেই ওই গত সরকারের আমলে যেটা হয়েছে, শুধু দাওরাকে মাস্টার্সের সমতুল্য করা হয়েছে, নিচে সার্টিফিকেটগুলো কাউন্ট না করার কারণে তারা কোথাও কিন্তু ঢুকতে পারে না। এই জায়গায় কিন্তু একটা ব্যারিয়ার আছে। অনেক বিশ্ববিদ্যালয়ে তারা মাস্টার্স করতে পারতেছে, এটা একটা পজিটিভ দিক, এটা সুযোগটা কিছুটা হয়েছে। কিন্তু এটা যদি আলেম ফাজিলে বা দাখিলের থেকে একটা স্তর তাদেরকে মূল্যায়ন করা হতো, তাহলে তারা কিন্তু সর্ব জায়গায় যাওয়ার সুযোগটা পেত এবং দেশে বিদেশে অনেক পড়ার সুযোগটা তারা পাইত। এটা আমার মনে হচ্ছে এই শিক্ষায় যদি এটাকে একটা পরিকল্পিতভাবে শিক্ষা মন্ত্রণালয় যিনি এখন আসছেন, আমি তার প্রতি অনেক রেসপেক্ট, এবং শিক্ষার জগতে উনি অনেক বড় কিংবদন্তি ভূমিকা পালন করছিলেন, আর আগে প্রতিমন্ত্রী ছিলেন। তো আমি মনে করি যে এই শিক্ষার জায়গাটাকে ডেভেলপমেন্ট করার জন্য সরকার এটাকে একটা ভালো উদ্যোগ নেবেন, তাইলে কওমি মাদ্রাসা থেকে অনেক কিছু আমরা পাবো। আর কওমি মাদ্রাসার আমাদের কিছু হুজুরদের ভিতরে আমি যেটা দেখছি যে একটু গোঁড়ামি কাজ করেন, এটা আমার মনে হয় না করে মানে ইসলামের সার্বজনীনভাবে ইসলামিক কমপ্লিট কোড অফ লাইফ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসাবে নিয়ে সবাই যেন এখান থেকে মানুষ জানতে পারে, শিখতে পারে, এই সুযোগটাও এটা তাদের করে দেওয়া উচিত। এবং আমরা অনেক সময় যেটা কওমি মাদ্রাসাতে একটা বই যে
বই পড়ানো হয় সেটা হচ্ছে আকিদাগত আর কি, ফেতনা মতবাদ এরকম একটা বই পড়ানো হয়। এটা আমাদের দাওরাতে পাইনি, আগে হয়তো পড়ানো হয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় বিতর্কে না গিয়ে আমরা সমসাময়িক এবং দেশকে সামনের দিকে নিয়ে আমরা যদি সবাই মিলে দেশের জন্য ভূমিকা রাখতে পারি, এই কমিউনিটি রিসোর্সগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, আমার দেশের জন্য অনেক উন্নত হবে। অর্থাৎ কারণ সেখানে যে সকল ফেরাকে বাতিলার ব্যাপারে সকল ওলামা একমত, সেই বিষয়গুলোকে রেখে বাকি যে বিষয়গুলো নিয়ে আসলে যেগুলো তো মানুষের জনমনের মানে একটা বিভ্রান্তি তৈরি হতে বিভ্রান্তি পারে, তৈরি করে, এগুলো বাদ দিয়ে- এগুলো বাদ দিলে মানে সহজ হয় বা সবাইকে ওন করা হয় জি। এবং দেশের জন্য সবার জন্য কল্যাণ করা হয়। জি, এটি জি, আমি মনে করি বেটার। আর নতুবা অনেক কমি মাদ্রাসার স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট আমার সাথে অনেকেই ছিল, তারা দেয় আছে কি মসজিদের ইমামতি অথবা এই সেটটা ছাড়া আর তাদের কোনো রাস্তাটা নাই। জি জি তো সেখানে ইমামতির পাশাপাশি আমি মনে করি তারা আধুনিক এবং আরও অনেকগুলো বিষয় তাদের নলেজ আছে প্রচুর, এটাকে কাজে লাগানো যেতে পারে এবং তারা দেশে বাইরে আরও পড়ার সুযোগ আছে তাদের জন্য, এই সুযোগটা কাজে লাগাতে পারে। আপনার এই যে দাওরায়ে হাদিস ডিগ্রি অর্জন, এই ডিগ্রি অর্জন কি কোনোভাবে কওমি মাদ্রাসায় শিবিরের অনুপ্রবেশ অথবা শিবির যাতে সেখানে ভালো একটি অবস্থান তৈরি করতে পারে সেজন্য একটি মাস্টার প্ল্যানের অংশ হিসেবে কি আপনি ডিগ্রিটি অর্জন করেছেন সেখান থেকে? না, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য হচ্ছে আমার জানার উদ্দেশ্য থেকে ওখানে যাওয়া। এটি মূলত যে হাদিস সিয়াসিতের হাদিসগুলো একটু জানবো। আর জানতে হইলে আমি মনে করি যে কওমি মাদ্রাসায় একটু মানে বেশি তারা সিয়াসিতের কিতাবগুলো শেষ করেন। মানে অনেক আলিয়া মাদ্রাসায় সেটা পারেন না। কিন্তু কওমি মাদ্রাসায় সব পুরাটা কিতাবই শেষ করেন। এটা হচ্ছে নিয়মিত রাতে দিনে দুপুরে হোক যেভাবে হোক তারা কিতাবগুলো শেষ করেন। শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার সুযোগটা পেয়েছি। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তো কওমি মাদ্রাসার এই যারা পড়েন আমি তাদেরকে শ্রদ্ধাও করি এবং এখানে আমাদের সংগঠনের লোকজন অনেকেই পড়েন, ভালোবাসেন এবং যারা অনেকেই ছোটো থেকে ভর্তি করান। এখানে আসলে কি দলটা ভিন্ন জিনিস, এখানে কেউ মতাদর্শ ভালো থাকতেও আইডিয়াটা নিতে পারে অথবা আরেকটা নিতে পারেন। তার চেয়ে বড় কথা হচ্ছে যে এখান থেকে শিক্ষা নিয়ে যদি তারা নিজেকে আরও ডেভেলপমেন্ট করতে পারে, এটা সমাজের জন্য উপকৃত হবে। আর আমি দৃঢ় বিশ্বাস করি মাদ্রাসার স্টুডেন্ট যেখান থেকে বের হোক তাদের দ্বারা দুর্নীতি কম হবে না, তাদের দ্বারা সমাজের বৈষম্য হবে না, তাদের দ্বারা সমাজে কোনো ধরনের চাঁদাবাজি টেন্ডারবাজি হবে না, এটা আমি বিশ্বাস করি। এখান থেকে যত বেশি বের হবে সমাজ তত বেশি আলোকিত হবে। বড় ভাই, আপনি ইন্ডিয়া থেকে, রাজস্থান থেকে যে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন, সেই পিএইচডি ডিগ্রি নিয়েও কিন্তু আমাদের দেশে পাবলিক স্পেয়ারে কিছুটা আলোচনা সমালোচনা আছে। আপনি কোন টাইটেলে আপনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন? আমার বেসিক হচ্ছে ম্যানেজমেন্ট, মানে কমার্স ফ্যাকাল্টিতে আমি পড়াশোনা করছি। জি সেটার একটা পার্ট হচ্ছে লিডারশিপ, যে লিডারশিপ প্রসেস ইন ম্যানেজমেন্ট কম্পারেটিভ স্টাডি ইসলামিক অ্যান্ড কনভেনশনাল পার্সপেক্টিভ, জি এইটা টাইটেলের উপরে মূলত আমার ডিগ্রি হয়। তো ওখানে আমি মূলত আমাদের অনেকেই আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্চিংয়ে খুঁজলাম যে কোথায় থেকে পিএইচডি করা যায়। জি তো পরে আমি ওখানে একটা ইউনিভার্সিটি খোঁজ পাই। তো পরে অনলাইনে যোগাযোগ করার মাধ্যমে তাদের একটা তথ্য খুঁজে বের করি এবং মেইলের মাধ্যমে মূলত আদান প্রদান হয়। জি তো সেখানে তাদের যে ক্রাইটেরিয়া ছিল যে তাদের ওখানে যেতে হবে, তাদের কোর্স আছে, কোর্সগুলো শেষ করতে হবে, ফিল্ডটা যেখানে ইচ্ছে নেওয়া যাবে, বাংলাদেশ নিতে পারি বা ইন্ডিয়া নিতে পারি, এটা আমাদের সুবিধা অনুযায়ী। তো আমি আমার বাংলাদেশেই নিয়েছি। তো সেখানে যেহেতু বাংলাদেশ থেকে একজন নিয়েছি, আমি প্রফেসর রুহুল আমিন, ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন ম্যানেজমেন্টের, উনি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন, এখনও ডিপার্টমেন্টের স্যার আছেন। আচ্ছা ওনার অধীনেই মূলত আমি এই দেশে একজন, আর ওই দেশে আরেকজন সুপারভাইজারের অধীনে আমি পিএইচডি সম্পূর্ণ করি। ওই দেশে কে ছিলেন? ওইদিকে ডক্টর হারেস, উনি একজন হিন্দু ব্যক্তি। তো ইউনিভার্সিটিটাও বেশিরভাগই যেহেতু হিন্দু রাষ্ট্র হারেস নামটা অবশ্য কিছুটা মুসলিম শোনা যায়। তো এখানে এই উনি ওখানে বেশিরভাগ স্টুডেন্টই দেখলাম যে ওই হিন্দুর এবং অনেক দেশের লোকজনই আসে, পাকিস্তান বা অন্য দেশের, তবে তুলনামূলক হিন্দু স্টুডেন্টই বেশি। রাজস্থান এরিয়াতে একটা মরুভূমি এরিয়ার মতো মনে হচ্ছে আর কি ওই এলাকাটায়। আচ্ছা, এমনি সুন্দরও আছে রাজস্থান এরিয়ার, মানে জায়গাটা খুবই আমার কাছে মনোরম দৃশ্য মনে হইলো। আজমির শরীফ আছে ওখানে। আচ্ছা।
তো ওখানে শেষ করি। আর এখানে বিতর্কের বিষয় পিএইচডি যেটা, সময়টা কি আপনি ওখানেই ছিলেন? আমি যাওয়া আসার ভিতরে থাকতাম। আমাদের কোর্স যখন হয়তো হ্যাঁ। আমাদের পিএইচডি অনেকগুলো কোর্স আছে, জি। সেই কোর্সগুলো ওনারা নিজেরা করাইতেন। ওখানে দেওয়ার পরে ওনারা পরীক্ষা নিতেন। আচ্ছা। পরীক্ষা পাশের মাধ্যমে পরে একাডেমিক যে তাদের সাইট, আমাদের দেশে যেটা হয়েছে শুধু রিসার্চটাকে তারা প্রায়োরিটি দিছে। হুম, আবার পাশাপাশি তারা আবার একাডেমিকলিও তারা 6টা কোর্সের উপরে তারা পরীক্ষা নিচ্ছে। হুম, হুম, হুম। তো সেই জায়গা থেকে আমাদের ওখানে সিস্টেম হলো যে প্লারিজম সিস্টেম আছে, যে আপনার 15 পর্যন্ত তারা করতো, অ্যাকসেপ্ট করতো। আচ্ছা। তো আমার পিএইচডিতে ছিল 13 হুম, প্লারিজম। তো প্লারিজম করতে গিয়ে হয়তো কিছু শব্দ মনে করেন অনেক সময় মানে প্লারিজম দেওয়া হচ্ছে, এটাতে মানে অল্টারনেটিভ অনেক সময় একটা শব্দ ইউজ করতে হয়। জি। যে এই ক্ষেত্রে দুই একটা শব্দ আমার ভুল হয়েছে, যেটা আসলে অসতর্কতাবশত অনেকটা জায়গায় দুই একটা জায়গায় ভুল হয়েছে, সেটা হয়তো আরও একটু সেবল করার জন্য, এবং কোথাও কোথাও ভুল হচ্ছে, এগুলো আমি সংশোধনের চেষ্টাও করছি। তো এই কারণে হয়তো দু একজনে মনে করছেন যে কোনো বড় ধরনের ভুল হয়ে গেছি কিনা। এই তো আমি যে যে যাদের অধীনে করছি তারা খুবই বড় মানের স্কলার, এবং সর্বচেষ্টা করছি আমার জায়গা থেকে। দুর্বলতা থাকতে পারে, এটা ভিন্ন জিনিস, কিন্তু আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে সম্পূর্ণ করার জন্য। এটা কি এখন সংশোধনের সুযোগ আছে? সংশোধনের ওই জায়গায় সুযোগ নাই, আমার থিসিসটা সুযোগ আছে, এবং এটা থিসিসটা শেষ করে হয়তো তাদের কাছে আমরা জমা দিলে সেটা ওখানে ওরা সংশোধন করতে পারবে। আচ্ছা, আচ্ছা। এগুলো সব জায়গায় পাওয়া যায়, মানে ওর সুবিধা হলো যে অনলাইনে তারা সব জায়গায় দিয়ে দেয়, সব জায়গা থেকেই তারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে তারা জানতে পারবেন। এটা হলো বাইরের ইউনিভার্সিটির বৈশিষ্ট্য আর কি। আমাদের দেশে এই সুযোগটা নাই, অন্য দেশে এই সুযোগটা আছে, যে আপনি কে কোন জায়গা থেকে, কোন ডিপার্টমেন্ট থেকে, কোথা থেকে করছে, সবগুলোই তথ্য আপনি পাবেন। জি। আপনার ছাত্র রাজনীতির গল্প শুনতে চাই। আপনি কিভাবে ছাত্র রাজনীতির সাথে জড়িত হলেন? আমি ছাত্র রাজনীতিতে আমার পরিবার আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন না। মূলত আমাদের মাদ্রাসার কিছু বড় ভাইয়েরা শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন। তারা বারবার বলতেন, তারপরেও প্রথম আমি মানে একমত হইতাম না, বা পড়াশোনা করছি বা এরকম পারিবারিকও কোনো দলের সাথে সম্পৃক্ত ছিল না, কোনো রাজনীতি করবে এরকম কোনো প্রভাব পরিবারের পক্ষ থেকেও আসে নাই। তো একটা পর্যায়ে শিবিরের কার্যক্রম, তারপর হচ্ছে বড় ভাইদের আচার ব্যবহার, তারা আমাকে রিপোর্ট দেন, রিপোর্ট রাখি না, আবার বুঝান, মানে অনেক তাদের উপরে আমরা মানে জ্বালাতন করছি, তারপরেও ওনারা বিরক্ত হন না দেখছি। তো একটা পর্যায়ে মনে হইলো যে না ভাই, এরা তো ভালোই বলে। তো এইভাবেই আসলে এই আমাদের শিবিরের বড় ভাইদের মাধ্যমেই মূলত আমার আকৃষ্ট হই, আস্তে আস্তে শিবির করা শুরু করি। আমি ক্লাস 10 থেকেই শুরু হয় শিবির কর্মী। তারপরে দাখিল পরীক্ষার সময় শিবিরের সাথী হই। তারপর মজিদ কলেজে যাই, মজিদ কলেজে গিয়ে শিবিরের সভাপতি ছিলাম, ওই কলেজের শিবিরের সভাপতি ছিলাম। তো ওখানেও শিবির অনেকগুলো বিষয়ে মানে অনেক ঘটনা আছে, যে ওখানেও শিবির ক্যাম্পাসে নিষিদ্ধ ছিল। তারপরও আমি ক্যাম্পাস হয়তো প্রকাশ্যে অনেক কিছু করা যেত না, কিন্তু আমরা বিভিন্ন হোস্টেল, বিভিন্ন জায়গাগুলোতে আমরা করতে পারতাম। যে তারপরে তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বঙ্গবন্ধু হলের নতুন হল হয়েছে, সেই হলে আমি ওঠার সুযোগ পাই। তো সেখানে প্রথমেই বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করি, পরে হলের সভাপতি হই, বঙ্গবন্ধু হলের সভাপতি হই। আর এরপরে বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক, তারপরে সাংগঠনিক সেক্রেটারি, তারপরে অল্প কিছুদিন পরে সেক্রেটারি হই, এরপরে সভাপতি হই। 2.5 বছর ছিলাম, 2010 থেকে 2012 সালের মাঝখান পর্যন্ত আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম। আচ্ছা। হ্যাঁ, আর ওই সময়ে আমার প্রথম থেকে আমি ইউনিভার্সিটির সামগ্রিক পরিস্থিতিটা ভালোই পাই, সংগঠনের অবস্থান খুবই ভালো। পরে 2009 সালে ফারুক হত্যা হয়, তখন আমাদের শরীফুজ্জামান নোমানী ভাই, যিনি বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন, উনি বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়াতে। ওনার একটা মানে ওনার মানে কথাবার্তায়, চালচলনে ওনার সাথে, আমি বাইতুল মাল সেক্রেটারি, উনি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক, পরে সেক্রেটারি হইলেন। এই সময়টায় ওনার সাথে বেশি আমার যোগাযোগটা সুযোগ হয়। অর্থ সম্পাদক হওয়ার কারণে বিভিন্ন ইস্যুতে কাজে লাগতো। প্রায় সময় এক মোটরসাইকেলে ঘুরতাম, এবং আমাদের এই নোমানী ভাইয়ের মানে কণ্ঠটা এত বেশি সুন্দর ছিল, উনি ফজর নামাজ
আমাদের পাশেই একটা মসজিদে ওনাকে ইমাম থাকলেও উনি যখন উপস্থিত হইতেন ইমাম সাহেব ওনাকে দিয়ে নামাজটা পড়াইতেন। মানে কণ্ঠ খুবই চমৎকার ছিল এবং কমাইক ব্যবহার ছিল। ওনার বাসায় আমি যাওয়ার সুযোগ পাই, উনিও আমাদের বাসায় আসছিলেন। তো ওনার যে হয়তো আল্লাহ দুনিয়া থেকে না নিলে উনি বড় মানের দায়িত্বশীল হইতেন, মানে এত ওনার যোগ্যতা কোয়ালিটি ছিলেন। তারপরে বিশ্ববিদ্যালয়ের ফারুকত্বের সময় ওই দিনই ঘটনায় উনি শাহাদাত বরণ করেন শেরেবাংলা হলের, আমাদের বঙ্গবন্ধু হল আর পাশাপাশি হচ্ছে শেরেবাংলা হল। তো আমরা আমি হল সতী থাকার কারণে হলে যার যার হলেই সে প্রচুর পরিমাণে ওই দিন মারামারির একটা ইয়ে হয়। তো মোটামুটি সব দিকে মোটামুটি একটা পর্যায়ে তারা পিছু হটে যায়, মানে ছাত্রলীগের সাথে আমাদের মোটামুটি মারামারি হয়। শেষ পর্যায়ে নোমানী ভাই ওই হলের অবস্থানটা কয়েকজন আটকে রাখছিলেন, উদ্ধার করার জন্য মূলত উনি গিয়েছিলেন। ওটা আবার আমাদের কাছে মেসেজ ছিল না। পরে আমরাও যেতে পারি না, আমরা যেহেতু হলের দায়িত্বে আসি, হলটাকে আমরা সংরক্ষণের জন্য আসি। তো পরে এই ঘটনা উনি যাচ্ছিলেন, তখন পিছন থেকে মানে একজন এসে ওনার একবারে দা দিয়ে কোপ দিলেন, মানে একবারে তখনই বেশ সময় ইয়ে হয়নি, আল্লাহ শাহাদাত বরণ করে আল্লাহ কবুল করে নিয়েছেন। তো ওনার জন্য অনেক মানুষ আফসোস করছেন এবং সবার কাছে একজন জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই তো এরপরেই আমি শিবিরের পরবর্তীতে শিবিরের সেক্রেটারি দায়িত্ব হয়। আর তখন আমি ক্যাম্পাস থাকতে পারতাম না, চিরুনি অভিযান সারা দেশেই, বিশেষ করে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগরের সকল জায়গায় শিবির যেখানে আসে সেখানে ধরার জন্য সরকারিভাবে নির্দেশনা দেওয়া হয়। সারা দেশেই শিবিরের উপরে একটা ক্র্যাকডাউন চলে আসে এবং এটার মামলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর সহ আমাদের শহীদ মতিউর রহমান নিজামী ভাই, মুজাহিদ ভাই সহ সবাইকে এই মামলা জড়ানো হয়েছে। তো এটা আমি মনে করি যে ইতিহাসে এটি একটা মানে স্মরণীয় একটা মানে ন্যাক্কারজনক ঘটনা, যে একটা মামলা একটা ইউনিভার্সিটিতে দুর্ঘটনা হয়েছে, সেখানে কে বা কারা জড়িত না বা কে কার সম্পৃক্ত এটা না দেখে একচাটিয়া শিবিরের উপর একটা ক্র্যাকডাউন চালানো হয়েছে। তো এটা মানে ওই সময় মানে সরকার যে একটা স্বৈরাচার অথবা একটা জুলুমবাজ একটা সরকার ছিল, সেটা আসলে ওই ঘটনা থেকেই বিশ্ববাসী একটা প্রমাণিত হয়েছে যে একটা ঘটনা বিশ্ববিদ্যালয় হয়েছে, এটার আইনগত প্রক্রিয়া আছে, তারপরে এটা সংশ্লিষ্ট কারা বের করার সুযোগ আছে, এগুলো না করে ঢালাওভাবে শিবিরের উপরে তারা ক্র্যাকডাউন করে। আমাদের শিবিরের বেড়া কেউ হলে থাকতে পারে নাই, তখন সবাইকে ধরে ধরে সন্দেহ হয়েছে। আমার বন্ধু আমার ইউনিভার্সিটিতে পড়ে, একসাথে মোবাইল নাম্বার থাকতেই পারে, দেখা যাচ্ছে কি তাকে ধরে সে শিবির করে মনে করে তাকে মারধর করা হয়েছে। অসংখ্য সাধারণ স্টুডেন্টরা সেই সময় মেরে খেয়েছে, তারা জেলে গিয়েছে, তাদেরকে থানায় দেওয়া হয়েছে। এবং যারা নিরপরাধ, যাদের কোনো শিবিরের সাথে সংশ্লিষ্ট না, বিভিন্ন কারণে হয়তো ইস্যু থাকতে পারে, বন্ধু হিসাবে নাম্বার থাকতে পারে অথবা কারোর সাথে কথা বলতে পারি, এইগুলো ইস্যু ধরেই তারা বিভিন্ন ধরনের ক্র্যাকডাউন চালানো হয়েছে। এবং আমাদের হাফিজ, শহীদ হাফিজ ভাই আমাদের ইউনিভার্সিটির পাশে মেহেরচণ্ডীতে, উনি চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলেন এক বাড়িতে বেড়ানোর জন্য, ওখানেই পুলিশ গিয়ে তাকে ক্রসফায়ার দিয়ে তাকে মারি ফেলা হয়েছে। আমাদের শাহিন ভাই ইউনিভার্সিটির পাশে বমিতপুর, ওই ঘটনার পরে তাকেই শহীদ করে দেওয়া হয়েছে। এরকম অনেক ক্র্যাকডাউন আমাদের নীলফামারী মফিদুল ইসলাম নীলফামারী বাড়িতে আসার পথে তাকে ধরে তারপরে তাকে মেরে ফেলা হয়েছে। তো এরকম অনেক ধরনের ক্র্যাকডাউন, যেটা আমরা আসলে ইউনিভার্সিটিতে ছিলাম না, মানে ইউনিভার্সিটির পরে তো একটা ভয়ানক অবস্থা হয়, তখন আমরা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করতে পারতাম না। আমরা প্রোগ্রাম করতাম পাবনাতে, নাহলে বগুড়াতে, নাহলে রংপুরে বা নাটোরে, এরকম জায়গাগুলোতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোই হয়তো নাটোরে, পাবনা, ঈশ্বরদীতে। আমি ঈশ্বরদীতে দীর্ঘদিন আমি এলাকায় ছিলাম, পরিস্থিতির কারণে ওখানে ছিলাম। তো আমাদের ভাইয়েরা অনেক কষ্ট করছেন আমাকে বিভিন্নভাবে সতর্ক রাখা, সেভ রাখা, বিভিন্নভাবে তারা সর্বাত্মক চেষ্টা করেছেন। আমার সভাপতি ছিলেন শামসুল আলম গোলাপ, এখন লন্ডনে আছেন। উনি অনেক বিচক্ষণ এবং অনেক মেধাবী একজন দায়িত্বশীল ছিলেন। উনি একবার নওগাঁ থেকে ঢাকায় আসবেন, ওনাকে বাস থেকে থামিয়ে অনেক অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে ওনার উপরে। তো এরকম ঘটনায় এবং এই ঘটনায় একজনকে যাবজ্জীবন আমাদের সাইফুদ্দিন গোলাম ভাইয়ের একটা ভিডিও আমরা দেখেছি, তিনি তাকে নির্যাতনের পরেও তিনি কিন্তু মিডিয়ার সামনে গিয়ে সঠিক তথ্যই আবার প্রকাশ করে দিয়েছেন। হ্যাঁ, উনি অনেক নির্যাতন করছেন। আল্লাহ হয়তো ওনাকে দিয়ে করাবেন।
উনি পুরো ঘটনাটাকে সেভ করে ফেলছেন মিডিয়াতে এসে, একবারে টোটাল সত্য ইয়াটাই প্রকাশ করে দিয়েছেন। তো এটার কারণে ওনার প্রতি আরও আক্রমণাত্মক হয়, ওনাকে পরে আরও বেশি নির্যাতন করা হয়, অনেক নির্যাতনের শিকার গোলাপ ভাই হয়েছেন। এখনও প্রায় সময় কথা হয় ওনার সাথে। তো এরকম মেধাবী দায়িত্বশীল থাকা জরুরি আমি মনে করি। দেশের জন্য তারা অ্যাসেট। মাহবুব আলম সালেহ ব্যারিস্টার, ওনাকেও একই কায়দায় মানে ষড়যন্ত্র করে ডাক্তার তাহের হত্যার মামলা জড়িত করে দিয়ে পরবর্তীতে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন আমি মনে করি ভালো করে। উনি হয়তো সালিহ ভাই কি আপনার দায়িত্বশীল ছিলেন? হ্যাঁ, সালিহ ভাই দায়িত্বশীল ছিলেন। মানে আমরা শুরুতে যখন ভর্তি হই তখন রেজাউল করিম ভাই ছিলেন, ডক্টর রেজাউল করিম ভাই। ওনার হলে প্রথম আমার যাই, কথা হয়। এরপরে সালিহ ভাই তখন সেক্রেটারি, সালিহ ভাই সভাপতি হন। আচ্ছা। এরপর আমাদের দেলোয়ার হোসেন সাইদি ভাই আমাদের সভাপতি হন। তারপরে আমাদের শামসুল আলম গোলাপ ভাই, উনি মহানগরীতে ছিলেন, পরিস্থিতির কারণে পরে ওনাকে বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে দায়িত্বশীল করা হয়। তো আমরা প্রায় কাছাকাছি সময়ের আমাদের সিনিয়র দায়িত্বশীল ওনারা। এই তো এই হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানে রাজনীতির। খুব ভালো লাগছে যে মানুষ, এলাকার মানুষ সঙ্গীত শিবিরকে যেভাবে গ্রহণ করেন। আমাদের দেশে, আমাদের এলাকায় যেমন কুমিল্লা বা আপনার নোয়াখালী, ফেনী, চট্টগ্রামে যে কিছু কুসংস্কার আছে, যে কোনো কিছু হইলেই একটা মিলাদ পড়ানো অথবা মিলাদের একটা বিষয় থাকে, ওখানে যারা দেখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের দায়িত্বশীলদেরকে তারা খুব সম্মান শ্রদ্ধা করেন এবং ইসলামকে তারা পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেন। কোনো ধরনের কুসংস্কারটা তাদের ভিতরে নাই, ইসলামকে সহিভাবে মানার চেষ্টা করেন। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তারা শিবিরকে যেভাবে এলাকার মানুষ মানে রাতে দিনে, আমরা অনেক সময় এরকম হয়েছে যে মারামারি বিশ্ববিদ্যালয় ঘটনা ঘটছে, যে আমরা হয়তো রাতে বাসায় ঘুমাইতাম, এলাকার মানুষ রাতে পাহারা দিতেন। মানে তারা যে কি পরিমাণ নির্যাতনের শিকার এবং কি পরিমাণ যে মানে সহযোগিতা করছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা মানে স্বীকার করা যাবে না। মানে এত বেশি তারা এই আমাদের পক্ষে ছিলেন, দিনের পক্ষে, ইসলামের পক্ষে। তারা সর্বাবস্থায় সর্বদাই তারা পাশে থাকতেন। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সকল দায়িত্বশীল পেয়েছেন, আমি যদি একটু কঠিন প্রশ্ন করি যে তাদের মধ্য থেকে আপনার খুব পছন্দের দু একজন দায়িত্বশীলকে আলাদা করতে, তাহলে করতে পারবেন? আমার এই প্রশ্নটা আমার জন্য একটু কঠিন হবে, কারণ আমি যাদেরকে দেখেছি তারা সবাই মানে 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 কোনো দিক দিয়ে কোনো কমতিস দেখি নাই। দায়িত্বের জায়গায় বলেন, পড়াশোনার জায়গায় বলেন, মোটিভেশনাল জায়গা থেকে বলেন, সবাই এক একটা মানে এক একজন মানে ওখানে আমি 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 দুর্বল মনে করি আমি ওখানের মধ্যে। কারণ ওনারা, আমি যে হয়তো আল্লাহ কবুল করছেন আমার যে যোগ্যতা, বা আমি কখনো ভাবিনি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সভাপতি হতে পারবো, তো আল্লাহ হয়তো করছেন। তো আমার চেয়ে তারা অনেক যোগ্য এবং সব দিক দিয়ে আমি কাউকে আলাদা করতে পারবো না, যে এক একজন এক একটা সাইডে খুবই ভালো। যে মিশনারি চিন্তা, রেজাউল ভাই খুব পড়াশোনার ব্যাপারে খুবই দেখতাম তো আগে থেকে খুব ডেডিকেটেড। সালিহ ভাই মিশনারি চিন্তা, মানে মানুষের সাথে কথা বললে আকৃষ্ট হয়ে যায়। সাইদি ভাই খুব নরম মানুষ এবং সবার সাথে মিশতেন, এবং সাইদি ভাই অল্প সময় অর্পণ করে নিতে পারেন। এবং গোলাপ ভাই মানে এত রসিক এবং মানে সবার সাথে এক জায়গায় গেলে সবার সাথে আড্ডা করা, কথা বলা। তো ওনাকেও আমরা দেখছি যে খুবই এদিকে খুবই জনপ্রিয় একজন ছাত্রনেতা ছিলেন। আর নোমানি ভাইয়ের বিষয়টা তুমি বললাম যে উনি সর্বজন সদ্য একজন মানে সবার কাছে একজন প্রিয় মানুষ ছিলেন, যে নোমানি ভাই। ওনার কণ্ঠটা এত বেশি যে মানে কি কোনো করতে যে কাবা শরীফ ইমামের মতো ওনার কণ্ঠটা, এত চমৎকার একটা কণ্ঠ ওনার আল্লাহ দিয়েছেন। তো এবং সবার সাথে মিশতে পারতেন, হাসি মুখে কথা বলতেন। তো সবাইকে আমি খুবই সব জায়গা থেকে খুব আন্তরিক এবং সর্বোচ্চ পর্যায়ের উপরের লেভেলের মানে যোগ্যতা সম্পন্ন আমি লোক পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার সৌভাগ্য মনে করি যে তাদের সংস্পর্শে আমি থাকার সুযোগ পেয়েছি এই সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন? তো আলহামদুলিল্লাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে শহীদ ক্যাম্পাস। সেখান থেকে আমি যতটুকু জেনেছি 18 জন সংসদস্য বিজয়ী হয়েছেন আলহামদুলিল্লাহ। বিএনপি এবং জামাত জোট উভয়টা না, মিলিয়ে? ওই মিলে 27 জন, আর আমাদের জামাত থেকেই 18 জন। আচ্ছা আচ্ছা, হিউজ নাম্বার। হিউজ নাম্বার আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে এতজন সংসদ সদস্য নির্বাচিত হলেন, এই সংসদ সদস্য নির্বাচিত হবার ফলে
বাংলাদেশ জামায়াত ইসলামীর যে নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন সারা দেশে অন্যান্য, তাদের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাবটা কি আরও বাড়বে বলে মনে করেন কিনা? অ্যালামনাই তো এমনি আমাদের সভাপতি হলেন আমাদের যিনি বর্তমান এমপি হয়েছেন জনাব রবিউল ইসলাম খান, উনি হচ্ছেন অ্যালামনাই সভাপতি সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়। জি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু উত্তরবঙ্গ বেসড একটা মানে ওই দিকের স্টুডেন্টরা আমাদের বেশি, জি তো সেখানকার মানুষ ইসলাম প্রিয় এবং বিশেষ করে যে জায়গাগুলোতে আমাদের নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো প্রত্যেকটা এখানে গণভিত্তি আমাদের রয়েছে জি এবং কিছু জায়গায় তো অল্প ভোটের ব্যবধান হারিয়ে দেওয়া হয়েছে, নাইলে আরও বেশি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সংসদ সদস্য হইতেন। তো এটা আল্লাহ শুক্রিয়া জানাই, তারপরেও একটা বিশাল সংখ্যা যে একটা ইউনিভার্সিটি থেকে এত শিক্ষার্থী যারা বেরিয়ে হয়েছেন তারা সংসদ সদস্য প্রার্থী হয়েছেন, এটা আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি আর কি। তো আমার কাছে মনে হচ্ছে না যে এটা প্রভাবিত বলতে পজিটিভলি তো একটা প্রভাব পড়বেই, এটা স্বাভাবিক যে একটা ইউনিভার্সিটি থেকে এতজন সদস্য, সেই হিসাবে সাধারণ ছাত্র শিক্ষার্থীদের উপর একটি বড় মানে তারা একটা সাইকোলজিক্যালি একটি আনন্দের জায়গা যে তারা এখান থেকে অনেক সংসদ সদস্য হয়েছেন, এটা একটা পজিটিভলি প্রভাব ইউনিভার্সিটিতে পড়বেন। আপনি হারিয়ে দেওয়ার যে কথাটি বললেন যে বেশ কিছু জায়গায় হারিয়ে দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে আমরাও অনেক স্ট্যাটিস্টিক্স দেখেছি যে আসলে বিভিন্ন জায়গাতেই 11 দলীয় জোটের প্রার্থীদেরকে সামান্য ভোটের ব্যবধান, ইনফ্যাক্ট আমরা 70 ভোটের ব্যবধানেও দেখেছি যে একজন প্রার্থী 11 দলীয় জোটে তিনি হেরেছেন। এই যে সারা দেশের রাজনৈতিক যে চিত্র, এই চিত্রটিকে আপনি কোনোভাবে ইঞ্জিনিয়ারিং প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, আমরা আমার এলাকার কথাই আমি বলি, এরকম প্রায় 53টি আসন আসে যারা 70 ভোট থেকে 10,000 পর্যন্ত বা 8,000 পর্যন্ত একটা সংখ্যায় ব্যবধানে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এখানে ইলেকশন মেকানিজম সেটার প্রমাণ তো এখন অনেক মিডিয়াগুলোতেও আপনারা দেখছেন, জ্বলন্ত প্রমাণ যে যেখানে ভোট প্রদান করবে সেখানে না দিয়ে একবার এজেন্টের সামনে ভোট প্রদান করা প্রকাশ্যে। তারপর হচ্ছে অনেক প্রচুর পরিমাণে জাল ভোট, যেটা আমার আসনে আমি দেখছি যে 12টা পর্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে সবাই ভোট দিতে পেরেছে, এরপরে দেখা থেকে যে পরবর্তীতে প্রচুর পরিমাণে জাল ভোট, কোথাও কোথাও এজেন্ট বের করে দেওয়া হয়েছে, আবার কোথাও কোথাও গণনা ভুল করছেন যে 900 দানের শীষ পেয়েছে সেখানে 1100 দেওয়া হয়েছে, দেশ তাকে 200 ভোটে পাস করানো হয়েছে। কোথাও কোথাও এমনভাবে গণনা করছেন যে গণনায় তারা ভোট কম পেয়েছে বাট তাদেরকে বেশি দেখানো হয়েছে, যখন আমাদের এজেন্ট আবার বলছে যে আবার গণনা হোক সেখানে আমরা বিজয়ী হয়েছি। তো এরকম অনেক জায়গায় গণনায় অনেক গরমিল আমরা দেখেছি এবং এজেন্টরা যারা বিভিন্ন সময় কথা বলছেন এবং প্রত্যক্ষ তারা নিজেরাই তো দেখছেন সব প্র্যাকটিক্যালি ঘটনাগুলো। এই ইঞ্জিনিয়ারিং এবং গণনা, তারপরে হচ্ছে এজেন্টদের বের করে দেওয়া, প্রচুর পরিমাণে জাল ভোট দেওয়া এবং কেন্দ্র দখল করে নেওয়া, এগুলো কিন্তু অহরহই অনেক জায়গাগুলোতে হয়েছে। তো সেই কারণে এটা আমাদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থার জন্য কয়েকটি আসনের ব্যাপারে সংগ্রাম সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা আশা করছি। বিপরীত দিকে এই ঘটনাও তো আমরা দেখেছি যে জামায়াতের প্রার্থীরা সামান্য ভোটের ব্যবধানে জিতেছে। এখন যদি বিএনপির প্রার্থীরা প্রশ্ন করে যে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, না, সেখানে তো সুযোগ আছে। তারা যদি মনে করেন যে জামাত কোনোভাবে কারচুপি করে সেখানে গিয়েছেন, এই সুযোগটা জামাতের ব্যাপারে কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে জামাত আমরা আদর্শিকভাবে সেটা আমরা কখনো মনে করি না। আমি আমার এলাকার কথা বলি যে আমার এলাকায় আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে এখানে কোনোভাবেই কোনো ধরনের আমার এলাকার প্রভাব খাটিয়ে আমাদের লোকজন একটা ভোট বেশি দেওয়া হয়েছে কিনা, বরঞ্চ বিপরীত প্রার্থীর জন্য ওপেনলি এখানে যেন সুন্দরভাবে ছিল কাজ মানে কোনো ধরনের তাদের হেসেল বা কোনো ধরনের সমস্যা এখানে করা হয় নাই। সবাই সুন্দর শান্তিপূর্ণ ভোট দিয়েছেন, সেখানেও তারা তাদের যে ভোট পাওয়ার কথা তারা পেয়েছেন। তার বিপরীতে যখন আমি অন্য প্রার্থীর আসনের জন্য আমি চিন্তা করছি, সেখানে আমাদের এজেন্ট নাই, শুধু এক দলের এজেন্ট আছে, কোনো দলের এজেন্ট নাই। তার মানে আপনি ডিফারেন্স করলে তো বোঝা যায় যে আমরা যদি এরকম করতাম তাহলে তো আমরা 8-10 বছর হাঁটতাম না, আমরা তো বিশাল ব্যবধান আমরা জিততে পারতাম। তো আমাদের এই রাজনীতি, আমাদের আদর্শ সংগঠনের কারণে আমরা জাল ভোট দেওয়া, অনিয়ম তৈরি করে দেওয়া, কারচুপি করা, এটাতে আমাদের সংগঠনে কোনো সুযোগ নেই। তো সেই জায়গা থেকে যারা জিতেছে সত্যিকার অর্থেই তারা যেটা পেয়েছেন সেটাই করছেন, অথবা প্রশাসন সেখানে কোনো ধরনের সুযোগ মানে অন্য ধরনের কারচুপি করার সুযোগ পান না, সেক্ষেত্রে হয়তো রিয়েলরাই তারা করছেন, মানে ঘোষণা করতে সক্ষম হয়েছেন সেখানে জামাত প্রার্থী বিজয়ী হয়েছে। কোথাও কোথাও প্রশাসন সেখানে পরিকল্পিতভাবে বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে সেগুলো করানো হয়েছে।
তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো নজির আমি মনে করি না যে বিএনপি বা অন্য দল কেউ বের করতে পারবে যে জামাত কোনো কারচুপি করে কোথাও দখল করে সেখানে তারা ব্যবধানে বিজয়ী হয়েছেন, সেরকম কোনো নজির আমার মনে হয় যে কেউ বের করতে পারবে না। আপনি 53টি আসনের কথা বললেন, যে আসনগুলোতে সামান্য ভোটের ব্যবধানে আপনাদেরকে পরাজিত করানো হয়েছে বা হারিয়ে দেওয়া হয়েছে। সেই আসনগুলোতে আপনারা গণপ্রতিরোধ কেন গড়ে তুললেন না? সেই আসনগুলোতে গণপ্রতিরোধ করার বিষয়ে যে বিষয়টি আপনি বলছেন, সব জায়গায় সব কেন্দ্রে সকল ধরনের এক ধরনের পরিবেশ থাকে না। কোথাও কোথাও যে যার একটা শক্তি পাওয়ার থাকে, যেমন আমার এলাকায় আমার শক্তি থাকবে স্বাভাবিক, ওনার এলাকাও নিয়ে আসছেন, তো এটা আমরা অপব্যবহার করি নাই, অন্যরা অপব্যবহার করেছেন। সেখানে যে আরও বেশি গণপ্রতিরোধ তৈরি করা দরকার, আসলে অনেক সময় অস্ত্র, তারপর হচ্ছে আপনার যারা এই সমাজে মাস্তান টাইপের লোকজন, যারা অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করেন, সাধারণ মানুষ তাদের কাছে জিম্বি, এখানে চাইলেই আপনি হঠাৎ করে তাদের প্রতিরোধ করা যায় না। এটা যদি মানে প্রশাসনের পক্ষ থেকে যদি এই অস্ত্র উদ্ধার এবং অবৈধ অস্ত্রগুলো যদি আগে থেকে আরও উদ্ধারের জন্য পরিকল্পনা নিতেন, তাহলে সেই জায়গাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম করার সুযোগ পেত না। তাহলে সাধারণ মানুষ, জনমত প্রচুর আছে, বাট জনগণ তো দেখাইতে পারে নাই, অস্ত্রের কাছে সবাই জিম্বি। এরকম অনেক জায়গায় এরকম হয়েছে যে অস্ত্র, তারপর হচ্ছে রাতে ঠিকই মাথায় অস্ত্র ঠিকই বলছে যদি ভোট কেন্দ্রে যাও তাহলে তোমাকে মেরে ফেলবো, এরকম অনেকের ভয় দেখানো হয়েছে। মানুষ তো জানার ভয় করে অনেকে আসতে পারে নাই, এরকম অনেক জায়গায় এটা করা হয়েছে। তার বিপরীতে তো আমরা সেরকম কোনো কিছু করি নাই, তো এই জায়গায় আমরা হেরে গেছি। আচ্ছা, আমরা নির্বাচনের পরে দেখলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামী অথবা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া থেকেই মূলত আসলে ডিরেকশন দেওয়া হচ্ছিল। কিন্তু নির্বাচনের রাতে আমরা কিন্তু তাদের এই ২টি পেজ থেকে তেমন কোনো ডিরেকশন পাইনি, এবং ফলে দেশের সাধারণ যে নাগরিক, সাধারণ যে ভোটাররা ছিল বা জামায়াত সমর্থক যারা ছিল, তারা আসলে কিছুটা উদ্ভ্রান্ত ছিল এবং তারা আসলে দিক নির্দেশনাহীন ছিল যে কী করবে। এই যে মানে এই সময়টাতে একটা সমন্বয়হীনতা বলি অথবা এই সময়টাতে কিছুটা নিশ্চুপ থাকা বলি, অনেকে আশঙ্কা করছেন যে কোনোভাবে হয়তো জামায়াতকে থ্রেট করা হয়েছে বা কোনোভাবে এখানে একটা সমঝোতা হয়েছে কিনা। আপনি এই কনফিউশনগুলো কিভাবে দূর করবেন? এরকম কিছু হয় নাই। তো আমিরে জামাত যদি আবার গণপ্রতিরোধের কথা বলতেন, হয়তো অনেক জায়গায় রক্তারক্তি হইতো বা অনেক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়ে যেত, বা অনেক ধরনের মানে এলাকা এলাকায় একটা গৃহযুদ্ধের মতো তৈরি হইতো, যে সব কিছু আমিরে জামাত সর্বোচ্চ সবসময় দেশের সার্বিক বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, যে এটা যেহেতু কোথাও কোথাও গ্যাপগুলো হচ্ছে, তাহলে সেখানে আইনের প্রক্রিয়া আছে, আইনগতভাবেই আমাদের আগাবেন। আর এখানে সাধারণ মানুষের সাথে যখন আমরা একটা ক্লাসে তো চলে আসবে, তখন একটা রক্তারক্তি পরিবেশ তৈরি হবে। এই জন্য মনে হয় আমিরে জামাত সেই ধরনের কোনো বড় ধরনের কোনো উশৃঙ্খল কোনো নির্দেশনা আমিরে জামাত দেন নাই। সবাইকে সুন্দরভাবে ভোট কেন্দ্রে থাকার জন্য উনি বলেছেন, আহ্বান জানিয়েছেন। কিন্তু তার বিপরীতে যারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকেন অথবা অস্ত্রের ভয় দেখাইয়া লাঠিয়াল বাহিনীজন থাকেন, তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ কিন্তু তাদের কুলাইতে পারে না। স্বাভাবিক মানুষের ভয়ভীতি কাজ করে। এই জিনিসটা অনেক জায়গায় গ্যাপ হয়েছে আমাদের। জামায়াতের ভেতরেই, জামায়াতের সমর্থকদের মধ্যেই একদল সমর্থক বলে থাকেন যে জামায়াত আসলে ঠিক রাজনীতিটা করতে পারছে না। জামায়াত যতটা না রাজনৈতিক দল, তার চাইতেও বড় হচ্ছে একটা সামাজিক সংগঠন। তাদের রাজনীতি ছেড়ে দিয়ে শুধু সোশ্যাল অ্যাক্টিভিজমটা করা দরকার। আপনি কি তাদের এই বক্তব্যের সাথে একমত? আমি বক্তব্যের সাথে একমত নই। কারণ হচ্ছে জামাত ইসলামী একটা আদর্শিক গণতান্ত্রিক ভাবেই একটা সংগঠন পরিচালিত হয়ে থাকে। সেখানে আদর্শিক কারণে অনেকগুলো বিষয় ব্যারিয়ার আসছে, যেটা অন্যরা পারে, এটা আমরা পারছি না। তবে এই ক্ষেত্রে আমাদের শিক্ষা যেগুলো, যে জনগণ যেটা চায় যে আপনাদের ভোট দিলাম কিন্তু ভোট তো রক্ষা পারেন নাই। মানে এটাতে আমাদের প্রতি একটা দুর্বলতা জনগণের আসে, যে এটা আমাদেরকে দুর্বল পয়েন্ট মনে করেন। তো এই ক্ষেত্রে আমরা যদি যেই জায়গাগুলোতে আমরা আবার অ্যানালাইসিস করে যদি সেই জায়গাগুলোতে একটি জনমত তৈরি করতে পারি, সেই পরিমাণ লোক থাকে। আমরা দেখছেন যেই জায়গাগুলোতে আমাদের জনমত ছিল, যেমন আপনার রংপুরের 4টা কেন্দ্রে আমাদের 4টা আসন 4টাতেই জিতেছে। উত্তরবঙ্গে আমাদের প্রত্যেকটা আসনে আলহামদুলিল্লাহ ভালো হওয়ার সুযোগ ভালো হয়েছে। তো সেই জায়গাগুলোতে আমাদের জনমত ছিল, সাধারণ পাবলিকের একটা মত ছিল। এই জিনিসগুলো হয়েছে। বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিভাগটায়, এই এলাকায় কালো টাকার প্রভাবটা অনেক বেশি।
এবং সন্ত্রাসী দিয়ে অনেক কেন্দ্রগুলোকে আক্রমণ, দখল এই বিষয়গুলো করা হয়েছে, যেটা আবার অন্য জায়গায় যেখানে করতে পারি না সেখানে কিন্তু আমরা বিজি হয়েছি। তো আমাদের কারণ অনেক সম্ভাবনা আসন ছিল যেগুলোতে আমরা বিজি হইতে পারতাম। এই এজেন্ট বের করে দেওয়া, সন্ত্রাসী কার্যক্রম করে দেওয়া, প্রিজাইডিং অফিসারকে ম্যানেজ করে ফেলা, অথবা প্রশাসনকে কিনে ফেলা, এরকম অনেকগুলো কালো টাকার প্রভাব আমাদের এখানে পরিলক্ষিত হয়েছে। সেই কারণে আমাদের অনেক জিতা আসনগুলোতে আমরা হেরিয়ে গেছি। তো এইটা আমি সাধারণ যারা একটু মনে করেন, আমি মনে করি যে এই জিনিসটা চিন্তা করার সুযোগ নেই। আমরা যদি সবাই মিলে একটি সুন্দরভাবে আমরা আগামী দিনে আমাদের এই জায়গাগুলোতে জনমত তৈরি করে ফেলতে পারি, তাহলে এই জায়গাগুলোতে আর আমাদের দুর্বলতা থাকবে না। আমি মনে করি যে এখানে জনগণের আরও বেশি আমাদের শক্তি অর্জন করা দরকার। যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি থাকবে, সেখানে অন্য কোনো ষড়যন্ত্র সেখানে মোকাবেলা করতে পারবে না। জামায়াতের এই মুহূর্তের রাজনীতি নিয়ে অনেকেই সমালোচনা করছেন যে জামায়াত এই মুহূর্তের রাজনীতিটা না করে আবারও তারা সামাজিক কাজকর্মে, ইফতার মাহফিল বলি বা অন্য দুস্থ মানুষদেরকে আসলে সহযোগিতা করা, এসব কাজগুলো নিয়ে জামায়াত এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছে। ঠিক রাজনীতিটা বা বিরোধী দলীয় যে রাজনীতিটা সেটিও জামাত এই মুহূর্তে করতে পারছে না, এমন অভিযোগ আছে। অভিযোগ কিভাবে খণ্ডন করবেন? জি, আসলে যে কোনো জায়গায় পরিবর্তন করতে গেলে সংসদে যাওয়ার বিকল্প নেই। আমাদের আইন প্রণয়ন হয় সংসদ থেকেই। আপনি সমাজটাকে ভালো করবেন। আমি যতই এলাকার মানুষের সামাজিক কাজ করি, ভালো কথা বলি অথবা ভালো কাজ করার চেষ্টা করি, এটাতে মানুষের প্রভাব তেমন একটা হয় না। কারণ আমাদের সংগঠনের মানে রাষ্ট্রীয় সিস্টেমটা হচ্ছে সংশোধনের মাধ্যমে আইন প্রণয়ন হবে, সেখান থেকে যেন একটা ভালো নির্দেশনা আসবে, সবাই কিন্তু পালন করতে বাধ্য হবে। আবার যেখানে ওখান থেকে যদি কিছু বন্ধ না হয়, আমরা যেমন আমি কুমিল্লা পাশের কথাই বলি যে আমাদের এলাকায় সীমান্ত এরিয়া প্রচুর পরিমাণে মাদকের একটা সয়লাভ আমাদের এলাকায় হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে আমি যতই মাদক বিরোধী আন্দোলন করি, মাদক বিরোধী কর্মসূচি করি, কোনো লাভ নাই যদি সংসদ থেকে একবার বলে দেয় যে না, সীমান্ত দিয়ে কোনো মাদক কারবারিরা কারবার করতে পারবে না, তাইলে কিন্তু অটোমেটিকলি কিন্তু এই জায়গায় বন্ধ হওয়া সম্ভব। আচ্ছা। এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রভাবটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশে এই জিনিসটা, এটা যদি আমরা যদি বলি যে সামাজিক কার্যক্রম শুধু জামাত করুক, তাহলে রাষ্ট্রটা পরিবর্তন করবে কি? ভালো মানুষ আসতে হবে, ভালো মানুষ দ্বারা রাষ্ট্রটাকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তাই করছেন, ভালো মানুষ তৈরি করছেন, ভালো মানুষ দ্বারা একটা রাষ্ট্র পরিবর্তন করছে। পৃথিবীর ইতিহাসে একটি মডেল রাষ্ট্র তৈরি করে দিয়ে গেছেন যে এই রাষ্ট্র কেউ আর পারবে না কেউ করতে। তো এইটা যদি আল্লাহ রাসূল বুঝতেন যে না, আমি সামাজিক কাজ করি, অনেক মানুষের দান খয়রাত আল্লাহ রাসূল নিজেও করছেন, অনেক সামাজিক কাজে উদ্বুদ্ধ করছেন, সাহাবীদের উদ্বুদ্ধ করছেন, ভালো কাজগুলো উদ্বুদ্ধ করছেন, কিন্তু আলটিমেটলি সকল উৎস ছিল যে রাষ্ট্রীয় পরিবর্তন হওয়া এবং ওই জায়গায় গিয়ে রাষ্ট্রটাকে পরিবর্তন করা। জামাত ইসলামী আগামী দিনে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবেই আগামী দিনে আমরা যদি সংসদে আমরা যেতে পারি, তাহলে রাষ্ট্রীয়ভাবেই আমাদের যেগুলো স্বপ্ন সেটা পূরণ করা সম্ভব, মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করা সম্ভব। আদারওয়াইজ আপনি সামাজিক কার্যক্রম দিয়ে হয়তো সমাজের কিছু মানুষকে আপনি উপকার করতে পারবেন, কিন্তু আলটিমেটলি সমাজকে চেঞ্জ করতে পারবেন না। সমাজকে চেঞ্জ করতে হলে আমাদের এই সংসদে যেতে হবে। মসজিদের ইমামরা তো প্রতিদিনই ভালো কথা বলেন, কিন্তু সমাজ তো পরিবর্তন হয় না। কিন্তু ওই ইমাম যদি আবার রাষ্ট্রীয়ভাবে গিয়ে কথা বলেন, তখন এইটাই পরিবর্তন হওয়া সম্ভব। তো এটা আমাকে উপলব্ধি করতে হবে যে সামনে আমরা ভালো মানুষের দিকে এগিয়ে যাব এবং কারোর কাছে আমরা সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, কারোর কাছে আমরা জিম্বি হব না। এই যদি মানুষ ওখান থেকে বেরিয়ে আসতে পারে, আপনি দেখছেন যে গত 54 বছর ইতিহাসে এই বছর কিন্তু মানুষ ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে একটা গণজোয়ার তৈরি হয়ে গেছিল এবং মানুষের ভিতরে একটা আস্থা যে না, বাংলাদেশটাকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে গেলে তাহলে দাঁড়িপাল্লার বিকল্প নেই। মানুষ কিন্তু আস্থা তৈরি করছেন এবং এই মাদকমুক্ত তৈরি করতে গেলে জামাতের বিকল্প নাই। তরুণ প্রজন্মদের কর্মসংস্থান তৈরি করতে হলে জামাতের বিকল্প নাই। দেশের অর্থনৈতিক ইকোনমিক অবস্থাকে ডেভেলপমেন্ট করার জন্যে তাহলে জামাতের বিকল্প নাই। এটা কিন্তু মানুষের কাছে আস্থার প্রতীক একটা তৈরি হয়েছে। এটা আমি মনে করি যে বাংলাদেশি ইতিহাসে জামাত ইসলামী আবার একটা নজির স্থাপন করেছেন, যেটা আর ইতিহাসে এত বেশি মানুষের গণস্রোত তৈরি হয় নাই। যে সংগঠনটাকে নিষিদ্ধ করে ফেলছিল, আর এই সংগঠন থেকে অল্প দিনের ব্যবধানে আল্লাহ এত দূর পর্যন্ত নিয়ে আসছেন, এটা আল্লাহর বড় শুকরিয়া। তো আমার মনে হচ্ছে মানুষ পরিবর্তন শিখেছে এবং পরিবর্তনের দিকে যাচ্ছে এবং ভালোর পক্ষে মানুষ যাচ্ছে। ইনশাআল্লাহ সামনে আমাদের মনে হয় যে আর কেউ ঠেকাইতে পারবে না ইনশাআল্লাহ। আপনি যে আসনে নির্বাচন করলেন কুমিল্লা ৫, আপনি 53টি আসনের কথা বলেছেন যেখানে হারিয়ে দেওয়া হয়েছে। আপনার আসনটি কি সেই 53টি আসনের মধ্যে একটা? আমরা সংগঠনকে জানিয়েছি যে এই বিষয়গুলো,
তো এটা সংগঠন সিদ্ধান্ত নিবে যে এটার ভিতরে ওরা করবে কি না। আমরা আমাদের যেগুলো আমাদের তথ্যপত্র চেয়েছি এগুলো আমাদের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে। আপনি আপনার পরাজয়ের কারণ যদি আমি জানতে চাই, এবং সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং বা কারচুপির বাহিরে আর কোনো কারণ আছে? আমি যে বিষয়টি মানে মূল যেটা আমি লক্ষ্য করছি সেখানে মূলত হচ্ছে কারচুপিটা আমার কাছে মনে হচ্ছে। আর গণনায় আমাদের কম বেশি দেখানো হয়েছে। এখানে প্রশাসনিক একটা শক্তি তাদের পক্ষে কাজ করছে আমার কাছে মনে হচ্ছে। আর পাশাপাশি তাদের অস্ত্রবাজি অথবা গুন্ডাবাজির কারণে অনেক কেন্দ্র থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। আবার প্রচুর পরিমাণে আমাদের এলাকায় জাল ভোট প্রদান করেছে, যেটা আমাদের এজেন্টরাও বলছেন, প্রত্যক্ষদর্শী যারা আছে সমাজে সবাই বলছেন। কিন্তু জনমত এবং জনগণ আমাকে ভোট দিয়েছেন। তারা ধরে নিয়েছেন যে আমরা বিজয়ী হব, এবং সেরকম একটি গণজোয়ার আমার এলাকায় উঠছে। এবং তারা সব ক্ষেত্রেই আমাদের সার্বিকভাবে এলাকার জনগণ প্রচুর পরিমাণে আমাদের পক্ষে ভোট দিয়েছেন, মতামত দিয়েছেন, রায় দিয়েছেন। কিন্তু আমরা হেরে গেছি আমাদের ভোট কারচুপি, ভোটের জাল ভোট এবং প্রশাসনিক মেকানিজমে আমরা হেরে গেছি। এটা জনগণ সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এখন হেরে যাবার ফলে আপনার যে সকল নেতাকর্মী বা আপনার যে সকল সমর্থকরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, হুমকি অথবা এই ধরনের মামলা হামলার শিকার হচ্ছেন, তাদেরকে নিরাপত্তা দেবার ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা আমাদের এলাকা তুলনামূলকভাবে রাজনীতি প্রতিহিংসাটা আমাদের আগে থেকেই কম অন্যান্য এলাকার তুলনায়। তারপরে আবার ইলেকশনে আমাদের কিছু কিছু জায়গায় প্রতিহিংসা পরায়ণ হয়েছে। কারোর একজন গরিব মানুষ সে শুধু দাঁড়িপাল্লা করছে, কারণ তার দোকানটা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে কারোর বাড়িতে ইলেকশনের দিন বিজয়ী হওয়ার পরে বাড়িতে মানে বিভিন্ন ধরনের টর্চার যেটারে বলা যায়, টিনে ভেঙে ফেলা অথবা দরজা, এরকম অনেক জায়গায় এরকম কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। একজন ট্রাক চালাইছে, হয়তো ট্রাকের সে দাঁড়িপাল্লা বোর্ড ধরে ট্রাকের গ্লাসটা ভেঙে ফেলছে। এরকম ছোটোখাটো বিষয়গুলো কিছু বিচ্ছিন্ন ঘটনা আমাদের এলাকা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা স্থানীয় নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলছি। তো ওনারাও আশ্বাস দিয়েছে যে প্রথম দিকে হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি, পরবর্তীতে আর হবে না, এরকম একটা তারা আশ্বাস দিয়েছেন। কোথাও কোথাও মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা শুরু হয়েছে, এটাও আমরা চেষ্টা করছি কথা বলার জন্যে। তো আমি আমাদের সর্বস্তরের জনগণের কাছে আমরা যাচ্ছি এখনও। এবং আমি যেভাবে আগে ইলেকশনের আগে যেভাবে মানুষের ঘরে ঘরে যেতাম, এখন আমি সুযোগ পেলে সেটা করছি। এবং মানুষের আবেগ অনুভূতি এত বেশি যে দেখলেই মানুষ চোখের পানি রাখতে পারে না, কান্না ভেঙে পড়েন। মানুষের একটা আসলে আকাঙ্ক্ষা নিয়ে তারা একটা ভোট প্রদান করছিলেন, অনেক স্বপ্ন নিয়ে। এবং প্রবাসীরা দেশের বাইরে থেকে প্রচুর পরিমাণে চলে আসছেন শুধু দাঁড়িপাল্লা ভোট করার জন্য। তারা অনেকেই কান্না ভেঙে পড়ছেন। তো আমরা যাচ্ছি, তাদের সাথে কথা বলছি। এবং জনগণ তো আসলে সচেতন, মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, সব কিছু বুঝে ফেলছেন। তারাও সান্ত্বনা পাচ্ছেন যে আমরা জনতার বিজয় হয়েছি, বাট আমরা মেকানিজমে হারিয়ে গেছি। এরকম মানুষের ভিতরে তারা নিজেরাই হয়তো নিজেরা আশ্বস্ত পাচ্ছেন, বা আবার আমার অনেকেই আবার আমাকেও সান্ত্বনা দিচ্ছেন যে ভাই হতাশ হইয়েন না, ইনশাল্লাহ আমরা বিজয় হয়েছি এবং আসি, এবং আমরা সবসময় থাকবো ইনশাল্লাহ। মানে এই আমাকে অনেকেই সান্ত্বনা দিচ্ছেন, সাধারণ পিপল, জনগণ, যখন যেখানে যাচ্ছি কথা বলছি। তো ভালো লাগছে যে আসলে অল্প দিনের ব্যবধানে জনতা যেভাবে আমাদেরকে ভালোবাসছেন এবং যেভাবে তাদের একবার আপন করে নিয়েছেন, এবং সুখে দুঃখে যেভাবে তারা আমার পাশে ছিলেন, এটা আমি কখনো কল্পনা করি নাই। যে জনগণ তাদের স্বতঃস্ফূর্তভাবে খেয়ে নেকে তারা যেভাবে ন্যায়ের পক্ষে কাজ করছেন, এটা, এবং বিশেষ করে তরুণরা, আমাদের মা বোনেরা, তারা প্রচুর পরিমাণে শ্রম দিয়েছেন ময়দানে। তো আমি সবার প্রতি, কুমিল্লা পাস তাদের প্রতি সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে 1,24,547টা ভোট আমাকে দিয়েছেন। আমি সবার প্রতি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। আজকে মিডিয়ার মাধ্যমে, আপনার মাধ্যমে আরও বলার সুযোগ পেয়েছি, এই জন্য শুকরিয়া। আপনি মিডিয়ার কথা বলছেন বারবার, যে এর মাধ্যমে মানুষ সকল সঠিক তথ্য জেনে যাচ্ছে, সুতরাং কোনো কিছু গোপন করার সুযোগ নেই। কিন্তু সমালোচকরা জামায়াতের মিডিয়া বিভাগকে কিন্তু বারবার তারা বলা যায় যে ধুয়ে দিচ্ছে। জামায়াত মিডিয়ার বিভাগটাকে শক্তিশালী করতে পারছে না, জামায়াতের নিজস্ব শক্তিশালী কোনো মিডিয়া নেই। এই দুর্বলতা মোচন করতে জামায়াতের কোনো পদক্ষেপ কি আছে? এটা নিয়ে পদক্ষেপ আছে। আমরাও আমাদের মজলিস শুরার মিটিং অথবা গুরুত্বপূর্ণ মিটিংগুলোতে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দকে আমরা বলি যে মিডিয়াকে আর একটু আমাদের স্ট্রং করা দরকার।
তো আমি আশা করছি এই বিষয়গুলো আমাদের সম্পূর্ণই আমাদের আমির জামাত সহ আমাদের উদ্যত নেতৃবৃন্দর নখদর্পণে আছেন, যে মিডিয়া যে ভূমিকা আবার সত্যকে সত্য বলা বা সাদাকে সাদা কালোকে কালো বলার কথা, সেটা কিন্তু হয় নাই। 2 দিন আগেই দেখলাম যে মিডিয়া টোটালি ঘুরে গেছে। তো এই জায়গায় এই মিডিয়ার কারণেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গেছি। মিডিয়া যদি সঠিক ভূমিকা পালন করতেন, আমার মনে হয় যে আমরা এত বেশি পিছিয়ে পড়তাম না। তো মিডিয়ার আমি যেটা বলছি, বাংলাদেশটাকে একটি প্রকৃত সুন্দর এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য মিডিয়া কিন্তু অনেক ভূমিকা পালন করতে পারেন। কিন্তু মিডিয়া বিভিন্ন কারণে হোক, টাকার প্রভাবে হোক অথবা ক্ষমতার কারণে হোক বা বিভিন্ন প্রভাবের কারণে হোক, মিডিয়া অনেক সময় তার নিজস্বভাবে তারা কাজ করছেন না। এটা দেশের জন্য আমি মনে করি ক্ষতির কারণ। হয়তো তারা সাময়িক মনে করতেছেন যে তারা শক্তি বা পক্ষে তারা কাজ করছেন, কিন্তু আলটিমেটলি দেশের জন্যই এটা বোঝা হিসাবে তৈরি হচ্ছে। যদি তারা সাদাকে সাদা বলতেন, কালোকে কালো বলতেন, তাহলে মানুষ কিন্তু আরও বেশি মেসেজগুলো ক্লিয়ার পেয়ে যেতেন। তো সোশ্যাল মিডিয়ার কারণে অনেকেই বিষয়গুলো অনেকে মানে আপডেটগুলো তথ্য পাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্যগুলো পাচ্ছেন। এটাতে মানুষ হয়তো কিছুটা হয়তো আশ্বস্ত পাচ্ছেন। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়াগুলো যদি সেই সঠিক সুন্দর পথে থাকতেন, তাইলে আমি মনে করি দেশের জন্য অনেক বেশি উপকার হতো এবং দেশ আরও এগিয়ে যেত। এবং যারা অন্যায় কিছু করে বেশি যায়, তারা হয়তো সেভাবে ব্যস্ত না, তাহলে অন্যায়কারী কমে যেত, এটাই মনে করি। এই যে আপনি প্রায় 100 লক্ষ ভোটের মালিক বলা যায় আপনাকে, এত মানুষ ভোট দিয়েছে, আপনি তাদের কথা আসলে বললেন যে তারা আপনাকে ভালোবেসেছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে। যদিও আপনি নির্বাচিত হতে পারেননি, কিন্তু তারপরেও আপনি যেমনটি বললেন যে আপনার এলাকায় যাতায়াত হচ্ছে, আপনি এলাকা নিয়ে ভাবছেন। আপনি একজন অনির্বাচিত প্রার্থী হিসেবে আপনি এই মুহূর্তে এলাকার উন্নয়নের জন্য কী ভূমিকা পালন করবেন? কিভাবে আপনার এলাকার উন্নয়নের কাজ করবেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার এলাকা কুমিল্লা 5 বরিশং ব্রাহ্মণপাড়া নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল এবং অনেকগুলো বিষয় নিয়ে আমরা অনেক জনগণকে সাথে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা ছিল। এগুলো আসলে নির্বাচিত হইলেই সম্ভব, আর অনেক পরিকল্পনা আসলে নির্বাচিত না হইলে সম্ভব নয়। তারপরও আমি জনগণের ভালোবাসা নিয়ে আমি মনে করি যে আমাদের যত উন্নয়ন, বিশেষ করে আমাদের রাস্তাঘাটে আমরা অনেক বেশি বেহাল দশা, আমাদের বিশেষ করে কুমিল্লা 5-এ এ নিয়ে আমি কাজ করার চেষ্টা করবো। আপনার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে চেষ্টা থাকবে। এবং শিক্ষা, আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে শিক্ষা নিয়ে আমি কাজ করার আগ্রহ আছে, যে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মানকে আরও কীভাবে বাড়ানো যায়, সেটার জন্য আমি যেখানে আলোচনা করা দরকার, পড়াশোনার লেভেল সর্বোচ্চ লেভেলে আমি আলোচনা অলরেডি করছি এবং করে যাবো ইনশাল্লাহ। এবং আমি নিজে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছি, শিক্ষকদের সাথে মত বিনিময় করছি যে শিক্ষার মানকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটাই। আর আমাদের এরিয়াটা হচ্ছে সীমান্ত তৈরি হওয়ার মাদকের একটা বিশাল প্রবলেম। সেই সমস্যা অনেক সয়লাভ এবং তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তো সেখানে আমার পক্ষ থেকে আমি এই জায়গায় জনতার প্রতিরোধ যেটা বলা হয়, যে জনসচেতনতা তৈরি করা, এই জিনিসগুলো আমি করে যাব সর্বোচ্চ লেভেলে। তো আমি নির্বাচিত এবং যারা বিশেষ করে সংসদে যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে মাদকটা আমাদের দেশের জন্য একটা বিশাল কালসাপ হিসেবে আমাদের দেশে আবির্ভাব হচ্ছে। এটার কারণে আমাদের প্রচুর পরিমাণে তরুণরা নষ্ট হয়ে যাচ্ছেন এবং তারা অল্পতেই তারা জ্বরে পড়ছেন শিক্ষা থেকে, তাদের পরিবার থেকে তারা বঞ্চিত হচ্ছেন। সমাজ তাদের কারণে সমাজ অশৃঙ্খলতা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। আমরা যদি সবাই মিলে এই সীমান্ত এরিয়াগুলো থেকে যে মাদকের সয়লাভ থেকে যদি বন্ধ করতে পারি, এটা আমার মনে হয় রাষ্ট্রের পক্ষে এটা সম্ভব। রাষ্ট্রের স্বার্থে এবং দেশের স্বার্থে এটা করা উচিত। এই বিষয়গুলো আমার মনে হচ্ছে। এবং অনেক পরিমাণে মদের বার দেশে রয়েছে, যেগুলো তরুণকে নষ্ট করার পেছনে অনেক বড় ভূমিকা পালন করে যাচ্ছে। এগুলো থেকে যদি সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়, আমার মনে হয় রাষ্ট্রের জন্য অনেক বেশি উপকার হবে। আর আমি আরেকটি বিষয় যেটি বলি, যে শিক্ষার আমরা একটা জাতি করতে চাই বা জাতিকে এগিয়ে নিতে চাই, একটা নতুন বাংলাদেশ চাই, সেক্ষেত্রে সবার আগে আমি মনে করি যে শিক্ষাকে সবার আগে প্রায়োরিটি দেওয়া দরকার। প্রয়োজন হলে আরও রিসার্চ করে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন জায়গায় যেখানে রিসার্চ পড়াশোনা যারা মডেল তৈরি করছেন, তাদের থেকে আমরা সহযোগিতা নিতে পারি, নিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য, যে আমরা 5 বছরে একটা ধাপে বাংলাদেশকে নিয়ে যাব, পরের ধাপে আরও নিয়ে যাব। আর এটার মূল কারণ হচ্ছে শিক্ষা। তো শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক আদর্শ শিক্ষা, এবং শিক্ষাকে একটা জায়গায় মডেল তৈরি করে ফেলা, আমি মনে করি এটা সম্ভব। আর এবং এই কাজগুলো কি আপনারা সরকারের সাথে মিলে অথবা আপনার আসনে যিনি নির্বাচিত হয়েছেন তাকে সহযোগিতা করে একসাথে করতে চান? আমি আমার যে কোনো ভালো কাজগুলোতে আমরা একসাথে কাজ করতে চাই, যে
শিক্ষা বলেন, তারপরে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বলেন, এটি মানবিক এলাকা হিসেবে গড়ার ক্ষেত্রে বলেন, যে কোনো পজিটিভ কাজগুলোতে আমাদের সর্বাত্মকভাবে আমাদের সারা থাকবে যে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা সবাইকে আপনাদের সহায়তা যেমনটা করতে আসলে চাই। স্লোগান ছিল যে টুগেদার লেটস বিল্ড বাংলাদেশ, একসাথে মিলে। চলো আমরা একসাথে বাংলাদেশ গড়ি। জি। হ্যাঁ, এই স্বপ্ন নিয়ে আমরা এগোতে চাই। তো সেটাকে এগোনোর জন্য আমি মনে করি যে জনগণ সেভাবে ভূমিকা রাখবেন এবং জনগণকে যদি আমরা কাজে লাগাইতে চাই। আমাদের দেশের সমস্যা হচ্ছে ঐক্যের চ্যালেঞ্জ, একটা বড় চ্যালেঞ্জ। আমরা ঐক্যবদ্ধ কাজ করতে পারছি না। আপনি দেখেন যে এই সংসদে ঢোকার আগেই একটা মতানৈক্য তৈরি হয়ে গেছে যে আমাদের জুলাইয়ে যে ভোটে প্রদান করছেন সেটার জন্য একটা শপথ থাকার কথা, সেটা এক দল নিয়েছেন, আরেক দল নেন নাই। জি। এটা কিন্তু আমি মনে করি যে দেশের জন্য এটা ক্ষতির কারণ। কারণ যে জুলাইয়ের কারণে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আবার এই জুলাইয়ের সাথে যদি আমি আবার গাদ্দারি করি তাহলে কিন্তু আমরা ঐক্যের মাধ্যমে আমরা এগোতে পারবো না। আমি মনে করি এই স্বীকৃতি দিয়ে সুন্দরভাবে সংসদকে পরিচালনা করা। আর আমি আমার এলাকার জন্যে আমি জনগণের সাথে সবসময় আছি এবং থাকবো, এবং যে কোনো মানবিক কাজে আমি আমার সামর্থ্যের আলোকে সর্বাত্মকভাবে এলাকার জন্য আমি কাজ করে যাবো নিশ্চয়ই। ইনশাল্লাহ। আমি শেষ করব। সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাইবো, রাখতে চাইবো, আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। সাবেক কেন্দ্রীয় সভাপতিদের অনেকেই এবার জাতীয় সংসদ নির্বাচন করেছেন, অনেকেই নির্বাচিত হয়েছেন। কারা, কারা নির্বাচিত হয়েছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জানাই যে আমাদের প্রথমবারের মতো আমাদের 7 জন সাবেক কেন্দ্রীয় সভাপতি সংসদ সদস্য হয়েছেন। আমাদের মধ্যে আমাদের জামাত ইসলামের সম্মানিত সংগ্রামী নায়েবে আমির জনাব ডাক্তার সৈয়দ আব্দুল মোত্তাহের তাহের ভাই এখানে সংসদ সদস্য হয়েছেন। আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রউফ ইসলাম খান, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সংগ্রামী আমির আমাদের শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, উনি সংসদ সদস্য হয়েছেন। আমাদের মহানগরী দক্ষিণের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাই, মহানগরী দক্ষিণের সেক্রেটারি, উনি সংসদ সদস্য হয়েছেন। আমাদের সাবেক সভাপতি ঢাকা 12 থেকে। হ্যাঁ, ঢাকা 12 থেকে সাইফুল আলম খান মিলন, আমাদের শুরুর দিকে আমাদের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন জনাব সাইফুল আলম খান মিলন ভাই, উনি সংসদ সদস্য হয়েছেন, নির্বাহী পরিষদ সদস্য। আমাদের সালাউদ্দিন আইয়ুবী আমার ইমিডিয়েটলি ছিলেন, উনি গাজীপুর কাপাসিয়া থেকে সংসদ সদস্য হয়েছেন। আমাদের হাফিজ রাশিদুল ইসলাম, উনি সংসদ সদস্য হয়েছেন শেরপুর থেকে। জি। থ্যাংক ইউ। মোরক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার জীবনের অনেক গল্প আমাদের সাথে শেয়ার করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা, আপনার আসন নিয়ে, বাংলাদেশ নিয়ে আদ্যোপান্ত আলোচনা করেছেন। আপনাকে অনেক মোবারকবাদ। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনছি ডক্টর মোবারক হোসাইন, যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মজলিসে শুরা সদস্য। তিনি তার আসন নিয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পুরো বাংলাদেশ নিয়েই আমাদের এই পডকাস্টে খোলামেলা আলোচনা করেছেন। নিশ্চয়ই আমাদের এই পডকাস্টটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।